হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভেক্টর, এবং এটি কোনো টিপিক্যাল কোনো বেসিক থেকে শুরু হওয়া কোনো প্লেলিস্ট না। এটি হলো বেসিক্যালি একটি ওভারভিউ টাইপ ভিডিও, ওভারভিউ টাইপ একটা আলোচনা। এখানে বেসিক্যালি এরকম হয় যে আমাদের বেশিরভাগ সময় আমাদের পরীক্ষার এইচএসসি পরীক্ষার সামনে মেনলি আমি যে আজকের যে ভিডিওটা বানানো এটি মেনলি এইচএসসি 25-এর জন্য, এবং এছাড়াও বাদবাকি যাদের এই ভেক্টর চ্যাপ্টারটি কমপ্লিট হয়েছে তারা এই ভিডিওটা দেখতে পারবে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ভেক্টরের এই যে ভেক্টর চ্যাপ্টারে আমাদের যেসব সূত্র রয়েছে, যেসব সংজ্ঞা রয়েছে ইম্পর্ট্যান্ট, সেগুলি জাস্ট একটা ওভারভিউ। তো যারা আছো আজকে ভিডিওটি দেখছো তারা যদি খাতা কলম নিয়ে একবারে বসো এবং আমি যা সূত্রগুলি বলছি তা যদি লিখতো, তাহলে একটা দিন শেষে আসলে একটি ভালো একটা নোটের মতো হয়ে যাবে, যেটা তুমি পরীক্ষার আগে তো পুরো অধ্যায় রিভিশন দেওয়া সম্ভব হয় না। তখন এই ভিডিওটা এই টপিকের যে নোটটা ওটা যদি দেখে যাও তাহলে তোমার সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস। আমার নাম দেবরূপ, আমি কুয়েট ইসিতে রয়েছি অধ্যয়নরত। তো শুরুতে ভেক্টর চ্যাপ্টারে আমাদের কিছু সূত্র রয়েছে। এগুলি বেসিক্যালি আমাদের, যদি আমরা ইসের কথা বলি, যদি এইচএসসির কথা বলি, তো এইচএসসিতে আমাদের যেরকম সৃজনশীলে, তো সৃজনশীলে ক নং প্রশ্নে এইসব সংজ্ঞা আসে, ঠিক আছে? ক নং প্রশ্নে কিছু সংজ্ঞা আসে। তো আমি সংজ্ঞার ক্ষেত্রে আসলে বলার কোনো উপায় নেই যে কোন সংজ্ঞাটা আসার খুব চান্স আছে, বা 90%, 50%। সো সংজ্ঞার ক্ষেত্রে আসলে সব সংজ্ঞাই ইম্পর্টেন্ট। তো সেই হিসাবে আমি যদি বলি, সেই হিসাবে বিভিন্ন সংজ্ঞা, এখন সেই হিসেবে যদি আমি কোনো ক্লাসিফাই করি, সবাই একজন এক এক স্যারের কাছে পড়েছে, বা তোমার বাসা টিচার অথবা তুমি যে তোমার কলেজের টিচার, সবাই ভেক্টর চ্যাপ্টার আশা করি রিভিশন দেওয়া হয়েছে, সবাই পড়েছে। তো এই পড়ানোর মাঝখানেও তো একটা কমন কিছু সূত্র আছে, কমন কিছু সংজ্ঞা আছে যেগুলি সবাই পড়ায়। তো এরকম কিছু সংজ্ঞার আমি লিস্ট দিই যেগুলি আসতে পারে, বাট যেগুলি এই চ্যাপ্টারের মধ্যে আছে সোজা কথায়। তো শুরুতে আসি, এইখানে যে কোনো সংজ্ঞা আছে এর মধ্যে সর্বপ্রথম সংজ্ঞাটা ছিল রাশি, ঠিক আছে? রাশি। দেন 2 নাম্বার হলো আমার 2 নাম্বার মৌলিক রাশির যে প্রকারভেদ, যেরকম মৌলিক, লব্ধ, মৌলিক। এবং তারপরে আসে আমাদের ভেক্টর রাশির সংজ্ঞা, দেন স্কেলার রাশি। তো এগুলির পরেও আমাদের কিছু সংজ্ঞা আছে যেগুলি বেসিক্যালি ইম্পর্টেন্ট ভেক্টরের চ্যাপ্টারের জন্য। এগুলি খুবই বেসিক, এগুলি খুবই বেসিক কিছু সংজ্ঞা, এবং এরপরে যে সংজ্ঞাগুলি ওগুলি একটু ইম্পর্টেন্ট। তো এগুলি খুবই বেসিক, এগুলি আসতেও পারে, না আসতেও পারে, ঠিক আছে? না আসার চান্সই বেশি। সো এরপরে যে আমাদের সংজ্ঞাগুলি আছে সেগুলির মধ্যে আমরা যদি ক্লাসিফাই করি, তো সেক্ষেত্রে প্রথমেই আসে আমাদের সমান ভেক্টরের সংজ্ঞা, সমান ভেক্টর। এবং এই সংজ্ঞাগুলি যখন লিখতে বলবে তখন তোমরা
সংজ্ঞার সাথে লাস্টে একটা এক্সাম্পল বা উদাহরণ টাইপ কিছু দিয়ে দিও, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে। মানে যেহেতু এইচএসসি পরীক্ষায় আসলে অ্যাডমিশনের মতো শর্টলি যদি আমরা মানে এক্সপ্রেস করি, তাহলে অনেক সময় আমাদের স্যাররা মার্ক দিতে চায় না বলতে মানে দেখতেও সুন্দর লাগে না, মানে দেখাটাই বেশি ইম্পর্টেন্ট এইচএসসির ক্ষেত্রে আমি কত এফিশিয়েন্টলি কত তাড়াতাড়ি পারি, এটা চাইতে বেশি উৎপন্ন হলো আমি কত সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। সো এই প্রথম সো আমাদের সংজ্ঞাগুলি লেখার ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেকের ক্ষেত্রে, আমি আমার নিজের ক্ষেত্রেও দেখছি, আমার অনেক ক্লাসমেটরা মানে সংজ্ঞাগুলির ক্ষেত্রে অনেক খুবই শর্টলি তারা অ্যান্সার করতে, এবং দিন শেষে এটা মার্কে একটু ঝামেলা হতো। তো যাই হোক, তো সেগুলি সেই জন্যই যে সুন্দর যেরকম হয় সেই হিসাবেই মানে সংখ্যাগুলি দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমরা যদি পরের লিস্টে আগাই, তাহলে আসবে বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। এরপরে আসবে সদৃশ অ্যান্ড বিসদৃশ ভেক্টর। এরপরে আসবে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর, সঠিক ভেক্টর। তারপর আসবে একক ভেক্টর, যেটা অ্যাকচুয়ালি অনেক বেশি একটা ইম্পর্টেন্ট ভেক্টর। মানে এটা দিয়ে আমাদের যদি আমরা বলি মানে ইম্পর্টেন্সের দিক দিয়ে বলি, তো এইটার সংজ্ঞাটা সহ সবগুলি মোটামুটি ইম্পর্টেন্ট একক ভেক্টরের ক্ষেত্রে। ঠিক আছে, আমার কালারটা খুবই বিদঘুটে হয়েছে, সরি ফর দ্যাট। একটু কালারটা চেঞ্জ করে নিই। না, এটাও ভালো লাগে না, দরকার নেই তাহলে কালার চেঞ্জ করার, একটু অন্য কালি দিয়ে লিখি, ইট উড বি মোর বেটার। সো যদি এটা দিয়ে লিখি, সেটা হলো একক ভেক্টর। এটা একটা ইম্পর্টেন্ট ভেক্টর। সো এরপরে আমাদের লিস্টে যে পরবর্তী যে ভেক্টরটা আছে, মানে পরবর্তী যে সংজ্ঞাটা, সেটা হলো একক ভেক্টরের পরে আমাদের আয়ত একক ভেক্টর। এরপরে অবস্থান ভেক্টর। আয়ত এককের মধ্যে আছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আচ্ছা সংক্ষেপে লিখি 2D ব্যবস্থা, আর হলো 3D ব্যবস্থা। এরপর আমাদের আছে বিম্ব ভেক্টর বা বিম্ববিন্দু, বিম্ববিন্দুই আসে। আর আছে ছায়া ভেক্টর, দেন আছে আমাদের সমতলীয় ভেক্টর, অ্যান্ড এরপর আছে আমাদের সমবিন্দু ভেক্টর। তো বেসিক্যালি আমাদের এই টাইপের জিনিসগুলির মধ্যে
আমরা যদি একটু ক্লাসিফাই করি, এইটার কিন্তু আসে পরীক্ষায় সমবিন্দু ভেক্টর আর সমতলীয় ভেক্টর। এই দুটো সংজ্ঞা আমরা প্রায় আসতে দেখি, আমার যত মনে আছে, তো এগুলিতে আছে সংজ্ঞা, এগুলি আসে। তো এরপর আমাদের যেগুলি আছে সেগুলি আসলে সংজ্ঞা হিসাবে অতটা ইম্পর্টেন্ট, সংজ্ঞা ইম্পর্টেন্ট পড়তে পারো, বাট সংজ্ঞা মোটামুটি আসে না। তো এরপরে আমাদের যে টপিকটা সেটা হলো সংজ্ঞার পরে, সেগুলো হলো ভেক্টরের যে সূত্র। কী কী সূত্র আছে? মেয়েটিকে বেসিক্যালি 5টা সূত্র আছে। হ্যাঁ, 5টা সূত্র। 5টা সূত্রের মধ্যে প্রথম সূত্রটা হলো আমার সাধারণ সূত্র। তারপরে আসবে আমাদের ত্রিভুজ সূত্র, তারপর আসবে আমাদের সামান্তরিক সূত্র, সামান্তরিক। তারপরে আমাদের আসবে উপাংশ সূত্র, লম্ব উপাংশ বা উপাংশ সূত্র। তারপরে আসবে আমাদের বহুভুজ সূত্র। সো এগুলি হলো আমাদের সেইগুলি যে 5টা সূত্রের মধ্যে 4টা সূত্র এবং আরও একটা সূত্র রয়েছে, সেটা শুধু সামান্তরিক বা উপাংশ সূত্রের মধ্যেই পড়ে। হ্যাঁ, তো লম্ব উপাংশ সূত্র, একটা শুধু উপাংশ সূত্র। ওকে, তো এই 5টা সূত্রের মধ্যে এগুলির মধ্যে অনেক সময় আমাদের বিবৃতি করতে বলে। তো এর মধ্যে ম্যাথের ক্ষেত্রে তো আমাদের ইম্পর্টেন্স আছেই, যে লম্ব উপাংশ সূত্র, এটা আসলে ম্যাথমেটিক্যালি অনেকবার আসে। তারপর সামান্তরিক সূত্র, এগুলিও ম্যাথে আসে। উপাংশ সূত্র, এগুলিও ম্যাথে আসে। তো এগুলি বেসিক্যালি ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং বাকিগুলি আমাদের খ মার্কে আসতে পারে অথবা ক খ এগুলিতে আসতে পারে। সো এই গেল আমাদের সূত্রের ব্যাপার। এরপর আমরা আসি আসল যে আমাদের চ্যাপ্টারে যে আসল মেইন সূত্র যেগুলি আসে পরীক্ষায় সেগুলির মধ্যে। সো প্রথম যে সূত্রটা আসবে সেটা হলো লব্ধির মান নির্ণয়। লব্ধির মান নির্ণয় এবং দিক। লব্ধির মান নির্ণয় আমাদের যে সূত্রটা আছে সেটি সূত্রটা যদি মনে করি, তো সূত্রটা যাওয়ার আগে আমাদের একটু ছবি এঁকে নিয়ে নেওয়া লাগবে, যেগুলি হলো শেপ নেই, শেপ আচ্ছা শেপ লাগবে না, ওকে শেপ দরকার নেই। যদি সূত্রটা নিই, আর এই যে পি কিউ আমাদের দুইটা ভেক্টর। হ্যাঁ, সো এটার এই ভেক্টরটা হলো পি ভেক্টর। সো এটা হলো আমাদের পি ভেক্টর অ্যান্ড এটা হলো আমাদের কিউ ভেক্টর, এবং তারা পরস্পরকে ও বিন্দুতে ক্রিয়ারত। ও বিন্দুতে যদি ক্রিয়ারত থাকে তাদের একটা লব্ধি কাজ করবে, এবং সেই লব্ধিটা হলো আমার সেই লব্ধিটা আমার কোন বরাবর কাজ করবে? সেই লব্ধিটা আমাদের সেই মাঝ বরাবর আমাদের লব্ধিটা কাজ করবে। এবং সেই লব্ধির মান যদি আমরা নির্ণয় করি, সেই লব্ধির মান হবে
সেই লব্ধির মান ধরলাম আমরা আর। হ্যাঁ, সো পি কিউ একটা ভেক্টর লব্ধির মান, এবং তারা আসলে যে কোণে ক্রিয়ারত সেই কোণের মান হলো আলফা, এবং তারা কোন কোণে ক্রিয়ারত, আলফা কোণে ক্রিয়ারত। হ্যাঁ, তাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণের মান হলো আমাদের আলফা, তারা আলফা কোণে ক্রিয়ারত। এবং তাদের মধ্যে যে যে লব্ধি এবং আমার যে ক্রিয়ারত একটা বলের, এই বলের যে মাঝখানে যে ওদের অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা ভ্যালু হলো থিটা। ওকে, তাহলে দেন আমাদের যে সূত্রটা এত ডিটেলসে না আগে আমি সরাসরি সূত্রে যাই। তো সূত্রে আমাদের যে লব্ধির মানের যে সূত্র, সেই সূত্র যদি এইভাবে ক্রিয়া করে, তাহলে সূত্রের মান হবে হলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এরপর আমাদের এই তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল বা কোণ, মানে লব্ধি এবং বল, ক্রিয়ারত বল, যে কোনো একটা বল, তাদের মধ্যে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সূত্র হলো ট্যান ইনভার্স। যার উপর অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, সো এটা হবে পি। সো এটা হবে পি, সো পি এর উপর অ্যাঙ্গেল, সো পি সিঙ্গেল হবে। সো পি এখানে থাকলো, এবং যেহেতু সাইন মানে যেহেতু ট্যান, তো ট্যান মানে কি সাইন বাই কস, তো উপরে সাইন আলফা আর এখানে কিউ কস আলফা হবে। সো এই হলো বেসিক্যালি আমাদের যে মেইন দুইটা সূত্র গেল। এরপর আমাদের আছে হলো তাদের আরও দুইটি ইম্পর্টেন্ট সূত্র। যদি বলে যে বৃহত্তম যদি কর্ণ বলে, তোমার বৃহত্তম কর্ণ হবে যখন আর ইকুয়াল টু কী হবে, পি প্লাস কিউ, তখন হবে বৃহত্তম কর্ণ। অর্থাৎ মানে এই বৃহত্তম কর্ণ এইটা আর ইকুয়াল পি যখন আর ম্যাক্স হবে। হ্যাঁ, সো একটু দুঃখিত, বৃহত্তম কর্ণের যে ব্যাপারটা, বৃহত্তম কর্ণ বা কর্ণ যখন আমি বের করবো, যে এটা হলো বেসিক্যালি একটা সামান্তরিক গঠন করবে। তো সামান্তরিক যে বৃহত্তম কর্ণ, এটা বেসিক্যালি আমাদের কি নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে। এবং আমাদের যে ক্ষুদ্রতম কর্ণ, মানে এই বরাবর যে কর্ণটা আমরা হিসাব করব, সেটি হলো বেসিক্যালি আমাদের যে বিয়োগফলটা, সেটা নির্দেশ করে। এখানে এই সূত্রটা থেকে আমরা আরও দুইটা সূত্র পাই, সেটি হলো when r equal max, তখন আমরা পাবো p plus q, and r equal mean, দেন p হবে p ডিফারেন্স q। কেন ডিফারেন্স? এখানে হয় যদি p q চেয়ে বড় হয়, দেন আমি লিখতে পারবো p মাইনাস q, এবং p যদি q চেয়ে ছোট হয়, দেন আমার লিখতে হবে q মাইনাস p। সো এই হলো ডিফারেন্স আমার সূত্রটার ভিতরে। সো এরপরে আমরা কথা না বাড়াই, সামনের দিকে আগে। তো এই গেল আমাদের লব্ধির মান নির্ণয়ের যে কিছু জিনিস, এবং এখানে কিছু সূত্র ছিল। সো এরপরে আমাদের যে সূত্রটা আসবে, সেটি হলো আমাদের যে উপাংশ সূত্র। সো উপাংশর যে দুইটা সূত্র ছিল, আবার আমাদের যে ছবিটা, ওটা যদি আমার একটু কপি করা লাগে বা আরেকবার আঁকি। সো আমার এই যে আমাদের ধরলাম যে এটা হলো এ ভেক্টর, হ্যাঁ, আর এটা হলো আমাদের বি ভেক্টর, এবং তাদের
যে মধ্যবর্তী যে কোণ, হ্যাঁ, মধ্যবর্তী কোণের এইটাকে আমরা ভাগ করছিলাম আলফা এবং এটাকে আমরা ভাগ করলাম বিটা দিয়ে। সো এটার যে মধ্যবর্তী যে এটা আমাদের লব্ধি নির্দেশ করে। সো লব্ধি নির্দেশ করে। এখন আমাদের উপাংশ সূত্রটা কি বলে? উপাংশ সূত্র কি বলে? উপাংশ সূত্র বলে যে আমি যদি এই জিনিসটাকে একটা মানে সামান্তরিক টাইপ আনতে চাই, ধরলাম যে এটা সামান্তরিক, হ্যাঁ, সো এইভাবে আসলো অ্যান্ড দেন তাহলে এখানে আমার অ্যাঙ্গেলটা কী হবে? এখানে আমার অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা প্লাস বেটা। কারণ কি এখানে আমার যদি বেটা হয়, এখানে আমার কি হবে? বেটাই হবে। সো এখানে যদি তাহলে আমার এখানে বেটাই হবে। তো সেই হিসাবে এখানে অ্যাঙ্গেল হবে আলফা মাইনাস বেটা। সো আমরা যদি উপাংশ সূত্র নির্ণয় করতে যাই, মানে এর উপাংশ, মানে পি এর যে দুইটা উপাংশ এ বি, সো এর যে মান, এর মান যদি আমি বের করতে যাই তাহলে আমার এটা হবে যে এই যে পি সাইন বেটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বেটা। মানে যেটা বের করব, যদি আমি এরটা বের করতে চাই তাহলে এর অপোজিটে কে আছে? অপোজিটে আছে আমাদের বি। সো যদি এরটা বের করতে চাই, এর অপোজিটে কে আছে? আমার বি। সো সেই হিসাবে আমার এখানে বিটা বসছে অ্যান্ড এই পি আমার যে ভেক্টর, মেইন যে ভেক্টরটা লব্ধি ভেক্টর, সেই লব্ধি ভেক্টর মান ইনটু তার সাইন। দেন আমি যদি এখানে বি ভেক্টরের কথা নির্দেশ করি, সো বি হবে আমাদের পি সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বেটা। সো এটা হলো বেসিক্যালি আমাদের দুটো উপাংশ সূত্র। সো এটা কি সূত্র? উপাংশ সূত্র, মেইন উপাংশ সূত্র। এরপরে আমরা যে সূত্রটা যাব সেটি হলো আমাদের লম্ব উপাংশ সূত্র। সো লম্ব উপাংশ সূত্র আমাদের কি হয়? লম্ব উপাংশ সূত্রে ধরুন যে এই একটা ভেক্টর, এই হলো আরেকটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণের জন্য যে মানে লব্ধি সেটা হবে আর, এ হবে পি অ্যান্ড এ হবে কিউ। সো এখানে যদি আলফা কোণে ক্রিয়া করে তাহলে আমার যে উপাংশটা কি হবে? উপাংশ হবে আমার যে ওই ভেক্টরের মান, যে ওই যেই ভেক্টরের মান, যেই ভেক্টরের উপাংশ বের করতেছি ওই ভেক্টরের মান এবং কস ইন্টু নির্দিষ্ট দিকের সাথে ভেক্টরটির হওয়া উৎপন্ন কোণ। ঠিক আছে? সো ও আর হবে হলো আমার মানে যে যদি আমি পি এর মান বের করতে চাই, পি উপাংশের মান বের করতে চাই, সেটা হলো আমাদের যে মেইন ভেক্টরটা কি? মেইন ভেক্টরটা ওইখানে আর। সো আর ইন্টু কী হবে আমাদের? কজের সাথে তাদের অ্যাঙ্গেল কি? আলফা। সো আর কস আলফা। অ্যান্ড যদি কিউ বের করতে চাই, কিউর মান হবে গেলো আর ইন্টু, হ্যাঁ, কস আলফা তো হবে না, তো এখানে আমার চেঞ্জ হয়ে হবে হলো সাইন আলফা। কারণ কি? কারণ এটাকে যদি বেটা ধরি, কারণ যেহেতু আমরা ওইভাবে বলতে চাই না, যেহেতু এখন অ্যাকচুয়ালি তোমার জানা অলরেডি হয়ে গেছে, সো সূত্রটা ওভারভিউ। সো কারণ যদি জানতে চাই তাহলে আমাদের প্লেলিস্ট ফলো করতে হবে এবং আশা করি আমি সামনে ভেক্টর নিয়ে চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট দিব। সো এই হলো আমাদের ওভারভিউ। তো আমাদের লম্ব উপাংশের এই হলো ওভারভিউ। দেন আমাদের যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলির মধ্যে সো এই হলো আমাদের যে মেইন যে সূত্রগুলি লম্ব উপাংশের, সেই সূত্রগুলি। সো এরপরে যে আমরা যেটা যাব সেটি হলো আমাদের
এই যে উপাংশ দুইটা পেলাম, লম্ব উপাংশ পেলাম, এই লম্ব উপাংশ দিয়েও আমি লব্ধি পেতে পারি। সো এই লব্ধির যে সূত্রটা সেটা কী হবে? লব্ধির যে সূত্রটা, যদি আমি আর লব্ধির মান বের করতে চাই, হ্যাঁ, তো আর লব্ধির মান কী হবে? এই আর স্কোয়ার, মানে আর লব্ধির মান হবে আমার যে মানে বাকি যে ভেক্টর দুটি আছে, মানে উপাংশ ভেক্টর, এই উপাংশ ভেক্টরের স্কোয়ার এই গুণ। তাহলে যদি আমরা এটা একটু ব্রড করে করি তাহলে হলো আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা বা আলফা যেটা ছিল, আমার এখানে যেহেতু আলফা লিখছি, সো আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সো এই হলো আমাদের লম্ব উপাংশ সূত্র। সো এটা একটা নাম লিখে রাখি, হলো আমাদের লম্ব উপাংশ। আমরা যে উপরে মেইন যে উপাংশ সূত্র লিখলাম, উপাংশ সূত্র থেকেই কিন্তু লম্ব উপাংশ সূত্রে আসা যায়, কারণ যখন লম্ব হবে তখন সাইনের মান অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে। 1 হলে এটা পি সাইন আলফা, এটা পি কজ আলফা। সো এরপরে আমরা আসি আমাদের পরবর্তী আমাদের যে সূত্র, মানে পরবর্তী যে সূত্র আসবে সেটি হলো যে ন্যূনতম সময় ন্যূনতম দূরত্বে নদী নৌকার ম্যাথে যে সূত্রগুলি তোমার ন্যূনতম দূরত্বে নদী পার এবং ন্যূনতম সময় নদী পার। সো এগুলির ক্ষেত্রে একটা ব্যাপার আছে। তার আগে আমাদের যে সেটা যদি আমরা একটু ওভারভিউ করি, তো ওভারভিউ করতে গেলে শুরুতে আমরা আসে হলো আমাদের নদী নৌকা সংক্রান্ত কিছু ম্যাথের। নদী নৌকা যে ম্যাথ, নদী নৌকার ম্যাথের মধ্যে আমাদের কতগুলি কেস ছিল। সো প্রথম কেস যদি বলি সেটা হলো আমাদের স্রোতহীন নদী। স্রোতহীন নদীর ক্ষেত্রে আমাদের যদি এখান থেকে কোনো নৌকা পাড়ি দেওয়ার ট্রাই করে, সে এই পয়েন্টে অনায়াসে পৌঁছা যাবে। এবং একইভাবে সে যদি এই পয়েন্টেও যাইতে চায়, এই পয়েন্টেও সে সোজাসুজি গেলে সোজাসুজি হবে, যেহেতু এখানে কোনো স্রোত নেই, অর্থাৎ এখানে কোনো স্রোত নেই। তো স্রোত যদি নাই তাহলে ইউ এখানে 0। সো এখানে যদি স্রোত নেই সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে হলো এস ইকুয়াল টু ভিটি অ্যান্ড টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। অর্থাৎ এটা যদি আমি এস ধরি অ্যান্ড এটা যদি মানে এমনি দূরত্বকে যদি আমি এস ধরি, এটাকে যদি সরাসরি রুটে ডি ধরি, তাহলে এটাকে আরেকভাবে লেখা যায় ডি বাই ভি। সো এই হলো আমাদের স্রোতহীন নদী কনসেপ্ট। এরপর আমরা যেটা আসি, যেটা হলো মেইন কনসেপ্ট, সেটা হলো আমাদের স্রোতযুক্ত কনসেপ্ট, যেটা হলো ভেক্টরের মেইন আসে। সো আমাদের কেস টু যদি আসে, সো এই কেস টুতে যাওয়ার আগে আর একটা জিনিস একটু ব্যাপার করতে হবে, সেটি হলো আমাদের যে যদি এখানে কেস 1-এর ক্ষেত্রে আমাদের কিছু ব্যাপার আছে। সেটি হলো আমরা যদি দুইটা টাইপ আছে বেসিক্যালি, সেই প্রথম টাইপটার নাম হলো আমার যদি সমকোণে রওনা দেয়, যদি সমকোণে রওনা দেয় তখন আমাদের যে সূত্রটা আসবে সেটি হলো এই সূত্রটা, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু এস বাই ভি। এবং পরে যে আমাদের যদি আমার কিছু কোণে রওনা আছে, যে পারের সাথে সমকোণে রওনা না দিল, সমকোণে সমকোণে যদি রওনা না দেয়, তখন আমার সিনারিওটা কেমন হয়? তখন ধরলাম যে এই হলো আমাদের পার, সো এইখান থেকে রওনা দেওয়ার কথা, এভাবে যাওয়ার কথা, এটা হলো পার বরাবর সোজাসুজি দূরত্ব, এবং কিন্তু সে রওনা দিছে একটু আড়াআড়িভাবে, মানে এইভাবে রওনা দিছে। তো এভাবে যদি রওনা দেয়
সেক্ষেত্রে ধরলাম তার বেগ হলো ভি বেগে আছে, অ্যান্ড পারের সাথে সে আলফা কোণে রওনা দিছে, এবং আলফা কোণে রওনা দেওয়ার পরে সে একটা দূরত্বে পৌঁছাইছে। সো সেই দূরত্বটা হলো সি, এবং এটা হলো পার বরাবর লম্বাবলম্বীর দূরত্ব। অ্যান্ড এখানে যদি ব্রড করি তাহলে এটা হয়। সো এই যদি হয় সেক্ষেত্রে তার স্মরণটা কী হবে? স্মরণ বেসিক্যালি হবে আমার স্মরণ কি সোজা পথে স্মরণ, তো স্মরণ আমার হবে এসি। এবং পার বরাবর স্মরণের আমার কিছু উপাংশ পাবো, পার বরাবর স্মরণ কি আমাদের এডি, পার বরাবর এডি, যে এক্স যদি ধরি এটার আগে, সেটা হবে পার বরাবর স্মরণ, এবং এটা অ্যাকচুয়ালি বিসিও সেম। সো আর একটা হলো আমাদের প্রস্থ বরাবর স্মরণ হলো আমাদের এবি ওয়াই, অ্যান্ড রেখা তাহলে সিডিও বুঝে। সো আমাদের যে স্মরণটা বেসিক্যালি হবে, সেই স্মরণটা হবে কি আমাদের, যেহেতু এটা ব্যাকআপভাবে রওনা দিছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে পার বরাবর স্মরণের বর্গ এবং প্রস্থ বরাবর স্মরণের বর্গের যোগফল। সো বেসিক্যালি এটাকে যদি আরও ব্রড করি তাহলে এরকম হবে, এক্স স্কোয়ার অ্যান্ড ডি স্কোয়ার, যেহেতু প্রস্থ বরাবর ডি ধরি আমরা, সো প্রস্থ বরাবর যদি দেয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা হলো আমাদের স্মরণের সূত্র যদি হয়, দেন আমাদের এখানে তাহলে আমাদের কি আসে, প্রস্থ বরাবর যে স্মরণটা এবং যদি ধরি আমরা এখানে বেগ যেহেতু ভি, তাহলে পার বরাবর স্মরণের উপাংশ হবে পার বরাবর যদি আমি বেগ ধরি, বেগের উপাংশ হবে কি, পার বরাবর যদি আমি বেগ ধরি, হ্যাঁ, পার বরাবর বেগের উপাংশ, পার বরাবর যদি আমি বেগ ধরি ভিএক্স, অ্যান্ড ভিএক্সের মান হবে আমাদের ভি কজ আলফা, অ্যান্ড আমরা যদি প্রস্থ বরাবর বলি, প্রস্থ বরাবর বেগ হবে আমাদের ভি ওয়াই, অ্যান্ড এটা হবে ভি সাইন আলফা। ওকে, দেন আমাদের যে মোট স্মরণের ক্ষেত্রে এখানে একটা সূত্র আমি পাবো, এখানে আমার যেহেতু এখানে টাইমের সূত্র বের করছি, সো এখানে আমরা টাইমের সূত্র বের, যদি প্রস্থ বরাবর স্মরণ দেয়, সো প্রস্থ বরাবর স্মরণের ক্ষেত্রে আমার যদি ধরি ওয়াই, সো ওয়াই ইকুয়াল আমরা কি জানি, ওয়াই ইকুয়াল আমরা জানি ডি, অ্যান্ড ডি মানে কি, এখানে প্রস্থ বরাবর স্মরণের যে বেগ মানে উপাংশ, প্রস্থ বরাবর বেগের যে বেগের উপাংশ তার সাথে সময়, অ্যান্ড এখান থেকে ফাইনালি আমরা সময়টা বের করতে পারি, সময়টা হবে আমাদের ডি বাই ভি ওয়াই, অ্যান্ড এটাকে আমরা ধরি ডি বাই ভি সাইন আলফা, এবং এটা যদি আমাদের স্রোত থাকে সেটার ক্ষেত্রেও প্রযোজ্য, এবং স্রোত না থাকলেও সেটার ক্ষেত্রেও প্রযোজ্য। সো বেসিক্যালি তাহলে আমাদের যে ফাইনাল সূত্রটা আসে সেটা হলো টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এখানে ভি হলো নৌকার বেগ, আর এটা পারের সাথে অ্যাঙ্গেল, হ্যাঁ, আশা করি এগুলি জানো, তবু আর একবার ওভারভিউ, অ্যান্ড ডি মানে তো প্রস্থই আগে বলা হয়েছে। সো এইটা মেনলি অনেক ইম্পর্ট্যান্ট সূত্র, এটা স্রোত না থাকলেও এই সূত্রটা হবে, স্রোত থাকলেও এই সূত্রটা হবে। এরপরে আসি আমাদের ন্যূনতম দূরত্বে নদী পার। সো স্রোত যখন না থাকে তখন আমার ন্যূনতম দূরত্ব যে নদী পার হয়, আর ন্যূনতম সময় যে নদী পার, ন্যূনতম দূরত্বের নদী পার, দুইটাই সেম থাকে। এবং একটা ক্ষেত্রে এটা নোট যে সরি
সো ন্যূনতম দূরত্ব নদী পার, ন্যূনতম সময় নদী পার, স্রোত যদি না থাকে তাহলে সেমই থাকে। এখন আমরা যে পরের কেসে আসি। পরের কেসটা হলো ন্যূনতম সময়, মানে পরের কেস যেটা হলো সেটা হলো স্রোত যদি থাকে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কেমন হবে। সেক্ষেত্রে যদি আমরা ফর্মুলায় আসি, স্রোতযুক্ত নদী, তো স্রোতযুক্ত নদীর ক্ষেত্রে যদি আমরা ফর্মুলায় আসি, তো এই হলো আমাদের নৌকা এখান থেকে রওনা দিছে এভাবে। এবার কিন্তু আমাদের স্রোত আছে, তো স্রোতের কারণে কি হবে, স্রোতের কারণে সেই নৌকার যাওয়ার কথা এইভাবে এখানে, বাট লব্ধি হয়েছে এখানে। লব্ধি আরের জন্য সে পৌঁছাইছে এই প্রান্তে। তো যাওয়ার কথা সিডি, কিন্তু গেছে কোথায়, গেছে হলো আমার ডি পয়েন্টে। সি পয়েন্টে যাওয়ার কথা, বাট ডি পয়েন্টে গেছে। হ্যাঁ, সো তাদের মধ্যবর্তী জ্ঞানটা যদি আলফা হয় তাহলে এটার ক্ষেত্রে হবে আমাদের থিটা, এবং এটার ক্ষেত্রে যে আমাদের পার বরাবর লব্ধি যে বেগের যে উপাংশ, যদি এটা ভি বেগ হয় তাহলে এটা হলো আর বেগ। সো যেটা বলতেছিলাম, সো পার বরাবর যে আমাদের লব্ধিবেগ, সেই লব্ধিবেগের উপাংশ যদি ধরি, পার বরাবর আমাদের যে লব্ধিবেগ অ্যাকচুয়ালি আমাদের কি, লব্ধিবেগ হলো আর। হ্যাঁ, সো আর, সো পার বরাবর যে লব্ধিবেগের উপাংশ সেটা হবে আর এক্স হবে আমাদের পার বরাবর যে আমাদের স্রোতের বেগ ইউ এই সাইডে। সো ইউর যে এক্স বরাবর উপাংশ এবং ভি এর এক্স বরাবর উপাংশ। সো এটাকে যদি প্রস্থ বরাবর বলি, সো সেমভাবে যদি আমার প্রস্থ বরাবর আসে, প্রস্থ বরাবর লব্ধিবেগের উপাংশ হবে আর ওয়াই হবে আমার স্রোতের যে মানে ওয়াই অক্ষ বরাবর, মানে প্রস্থ বরাবর যে উপাংশ ওইটা, অ্যান্ড আমাদের নৌকার যে ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা। এবং এটাকে যদি আমরা একটু ব্রডিফাই করি তাহলে এটা হবে হলো কজ এক্স কজ আলফা, যে ধরলাম আলফা। স্রোত বরাবর তো আমার ইউ ছিল 0 প্লাস সরি একটু উল্টা লিখতেছি। সো এটা হবে আর কস থিটা, অ্যান্ড এটা হবে ইউ কস 0, অ্যান্ড এটা হবে ভি কস আলফা। সো আলটিমেটলি এটা আসবে ইউ প্লাস ভি কস আলফা, অ্যান্ড ওয়াইয়ের ক্ষেত্রেও সেম হবে আর ওয়াই হবে হলো আর কস থিটা আর সাইন থিটা হবে আমার এখানে ইউ, তো তাহলে এখানে 0 হয়ে যাবে আলটিমেটলি, যেহেতু 90 ডিগ্রি, তো খালি থাকবে ভি সাইন আলফা। সো আলটিমেটলি যদি আমরা লব্ধি করি, সো লব্ধির যে এই দুটো ফর্মুলা ইউজ করলাম, যে লব্ধি আসবে সেই লব্ধিটা আগের মতোই আসবে। হ্যাঁ, সেটা হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কস আলফা, অ্যান্ড আমাদের যে অ্যাঙ্গেলও সেম থাকবে। অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটু ডিফারেন্স হবে, সেই ডিফারেন্স বলতে তেমন কিছুই নেই। সো অ্যাঙ্গেল ডিফারেন্স বলতে আমরা এখানে এই যে আমরা যে নর্মালি যে সামান্তরিকের ক্ষেত্রে যে সূত্রগুলি দিয়ে যে অ্যাঙ্গেল বের করছি ওইটাও ইউজ করতে পারবো। এছাড়াও আরও কিছু ওয়ে আছে মানে অ্যাঙ্গেলটা বের করার। সো বেসিক্যালি এই দুইটাই, অ্যান্ড উপাংশ বললে আমাদের এই দুইটা ভাবে আমাদের বের করা লাগবে। সো সূত্র বেসিক্যালি খুব একটা ডিফার করে না। হ্যাঁ, সো পার বরাবর সরণের উপাংশ অ্যান্ড উপাংশ যে আমাদের বেগের উপাংশ দেখালাম,
এবং বেগের সাথে এখন যদি সময় গুণ করে দিই তাহলে আমাদের পার বরাবর সরণটা বের হবে। একইভাবে আমার যে প্রস্থ বরাবর বেগটা যে বের করা আছে ওটা যদি সময় গুণ করি তাহলে প্রস্থ বরাবর আমার সরণের উপাংশটা বের হবে। সো এখন একটা ব্যাপার আছে। এখন যদি আমাদের দেখা যায় যে এরকম যদি সিনারিওটা হয় যে এলো নদী, আমার যে নৌকা একটা কোণে ধরলাম আলফা কোণে, তো আলফা কোণে রওনা দিছে এবং তার যে লব্ধি হলো আর, এবং সেটা হলো ইউর সাথে 90 ডিগ্রি, মানে ইউ হলো তো আমাদের স্রোতের বেগ। সো আর দেখা যাইতেছে ইউর সাথে আমার 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আর আমাদের যে লব্ধি বেগ, তো লব্ধি বেগটা কী হবে? আমরা একবারে মানে যদি প্রমাণে না যেয়ে যদি একবারে লিখি সেক্ষেত্রে লব্ধি বেগটা হবে v² মাইনাস u²। হ্যাঁ, তোমরা এই যে উপরের সূত্রে কজের জায়গায় 90 ডিগ্রি বসালেই এই সূত্রটা পাওয়া যাবে। সো আমি আর মানে প্রুভ হয়ে গেলাম না। সো এইটা হবে আমাদের একটা সিনারিওর ক্ষেত্রে। সো এই একটা সিনারিও, এবং এগুলির ক্ষেত্রে আমাদের কি হবে? এটার ক্ষেত্রে যেহেতু আমাদের লব্ধি বেগ একবারে বরাবর যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের ন্যূনতম দূরত্বে যাচ্ছে। সো এখানে আমরা পাবো যে এস মিন পাবো। হ্যাঁ, যেহেতু এইভাবে যাচ্ছে অর্থাৎ এখানে যে আমার সরণটা হবে সেটা হবে ডি। সো ডি তাহলে আমার এখানে এক্স মিনের ক্ষেত্রে আমি কীভাবে বের করতে পারি? প্লাস d²। সো এক্স আমার এখানে শূন্য, তাহলে d² এবং আলটিমেটলি এটা ডি বের হবে। সো এস মিন তো এখানে ডি প্রকাশ করে, এবং সেখান থেকে আমি আমার যে টাইমের যে সূত্রটা সেটা পেতে পারি। সেটা কী হবে? d/v সাইন আলফা। এখন যদি এরকম হয় যে ইউ আমার মানে ইউ এর বেগ মানে শূন্য না এবং আলফাও 90 ডিগ্রি না, সেক্ষেত্রে যদি আমার ন্যূনতম সময় পার হতে হয়, হ্যাঁ, সেখান থেকে আমার ন্যূনতম সময় আর ন্যূনতম দূরত্বের চেয়ে বেশি সময় লাগবে। তো ন্যূনতম নদী যদি পার হয় তাহলে ন্যূনতম সময় অপেক্ষা বেশি সময় লাগবে। অর্থাৎ আমি বলতে চাইতেছি যে যদি এরকম হয় অর্থাৎ এই সূত্রটা কিন্তু আমাদের সেম বা ডিফারেন্ট। হ্যাঁ, সো যখন যেরকম দেওয়া থাকবে ওই অনুযায়ী যদি আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে তো এটা ফাইন, অ্যান্ড অ্যাঙ্গেল যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের এইভাবে সূত্রটা বের করে ম্যাথ করতে হবে। তো বেসিক্যালি এরকম মনে রাখো যে আমাদের এস মিন যখন হবে, হ্যাঁ, এস মিন হলে আমাদের মানে ন্যূনতম সময় যদি আমার পার করতে হয়,
মানে ন্যূনতম যদি দূরত্বে বার করতে হয়, তো ন্যূনতম দূরত্ব হবে ওইটার যে লব্ধি বেগ, ওই লব্ধি বেগের সাথে আমার শূন্য। তো লব্ধি বেগটা আমাদের কী বের হয়েছিল উপরে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ারের সাথে যদি আমি টি গুণ করে দিই, তাহলে আমাদের কি ন্যূনতম দূরত্বের নদীবারটা বের হয়ে যাবে। সো এই হলো আমাদের সূত্র কিছু। এরপর আমরা যদি একটু সামনের দিকে আগাই, সামনের দিকে আগালে আমাদের কিছু সূত্র আসে, সেগুলো হলো যে আপেক্ষিক বেগের। সো আপেক্ষিক বেগ নিয়ে আসলে আমরা ক্লাস শুরুতেই আলোচনা করছিলাম যে যদি আমাদের মানে আপেক্ষিক বেগ কিছুই না, আপেক্ষিক বেগ বেসিক্যালি আমাদের যে আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম এটা হলো সামান্তরিকের বৃহত্তম কর্ণ নিয়ে। তো বৃহত্তম কর্ণটা আমাদের লব্ধির মান নির্ণয় করবে, অ্যান্ড আপেক্ষিক বেগ আমাদের আসলে লব্ধি বেগটা না, ওইটারই মানে মাইনাস ভার্সনটা যেটা সেটা নির্দেশ করে। সো আমি যদি এখানে এখন সূত্রগুলি দিই, তো সূত্র যদি আমি বলি সেক্ষেত্রে ধরলাম যে এই একটা ভেক্টর অ্যান্ড বি একটা ভেক্টর, সো এবং তাদের লব্ধি হলো আমার আর, এবং তারা পরস্পরকে, এটা হলো থিটা কোণে, এটা হলো আলফা কোণে। সো এইটা যদি আমি লব্ধি বের করতে চাই, মানে লব্ধি কি, এটা যদি আমরা আপেক্ষিক বেগ করতে চাই, তো আপেক্ষিক বেগ মানে কি, যার সাপেক্ষে কী হবে সে হবে কি মাইনাস। সো তো এটা যদি আপেক্ষিক বেগ করতে চাই তাহলে এরকম হবে যে এ মাইনাস প্লাস মাইনাস বি। দ্যাট মিনস এখানে যদি আমি ছবিটা আঁকি, তো ছবিটা হবে এরকম। ছবিটা হবে এরকম যে এদিকে বি না, সো আলটিমেটলি বি হবে এই সাইডে। তো এই সাইডে যদি বি হয় সেক্ষেত্রে মানে কি বলা যায়, সেক্ষেত্রে বলা যায় একটু ছবিটা একটু বেটার আঁকা লাগতো আমার। সো কাজ করি, আমি একটু বেটার আঁকি। ওকে, সো যদি আসি অ্যান্ড যেহেতু মাইনাস বি বলা হয়েছে তাহলে ভেক্টরটা এই সাইডে, এবং তাদের যে লব্ধি সেটা হবে সি ভেক্টর। সি ভেক্টর হবে আমাদের এ ভেক্টর, এ ভেক্টর সাথে আমাদের মাইনাস ভি ভেক্টরের হবে, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরই হবে। সো এবং আমাদের যে এখানে লব্ধিটা নির্ণয় করবো, তো লব্ধিটা অ্যাকচুয়ালি কী হবে, লব্ধিটা হবে আমাদের অ্যাঙ্গেল। সো এখানে যদি আমার অ্যাঙ্গেল আলফা হয় তাহলে এখানে আমার অ্যাঙ্গেল কী হবে 180 মাইনাস আলফা, মানে এইটা পুরাটা যদি আমার আলফা হয়, এইটা পুরাটা আলফা, তাহলে এই সাইডের অ্যাঙ্গেল কী হবে, এই সাইডের অ্যাঙ্গেল হবে আমাদের 180 ডিগ্রি মাইনাস আলফা। সো এই ভেক্টরটা যদি আমি লব্ধির মান নির্ণয় করি, লব্ধির মানটা কী হবে এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এবং আমাদের এই দুইটা ভেক্টর আমি যদি এই জায়গাটা চিন্তা না করি, মানে উপরে পার্টটা চিন্তা না করি, তাহলে আমার অ্যাঙ্গেল কী? তাহলে আমার অ্যাঙ্গেল হলো আমাদের কস 180 ডিগ্রি মাইনাস আলফা। সো 180 ডিগ্রি মানে দ্বিতীয় চতুর্ভাগে কি আমার কস নেগেটিভ, অতএব আমার ফাইনাল সূত্রটাই আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। এটা কেন আমি লিখলাম এত ডিটেলসে আমার বলার দরকারও ছিল না। কেন আমি লিখলাম? কারণ পরীক্ষার হলে আমরা অনেক সময় গুলাই ফেলি যে এটা কি মাইনাস হবে, এটা কি আলফা হবে, মানে যখন ম্যাথ করতে যাই যে আলফা হলে কি বাইরে মাইনাস হবে, বা আমার এখানে এইটা যদি বিটা দিয়ে থাকতো তাহলে কি আমি এখানে মাইনাস লিখতে পারতাম কি না। হ্যাঁ, যদি এখানে বিটা দেওয়া থাকতো, এই পুরো যে অ্যাঙ্গেলটা বিটা, তাহলে তুমি এখানে প্লাস করে এই ভিতরে বিটা লিখতা। হ্যাঁ, আর যদি তুমি বিটাটারে সরাই আলফা আনতে চাও, তখন আমার এখানে 180 মাইনাস দিয়ে আলফা আনতে হবে। এই হলো কাহিনী। সো আমাদের যে অ্যাঙ্গেল, তারপরে আসলাম, তারপরে এটা তো মান গেল, এবার আমাদের অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেলের সূত্রটা কী হবে? অ্যাঙ্গেলের সূত্র হবে tan ইনভার্স বি সাইন আলফা ডিভাইডেড বাই a মাইনাস ভি কস আলফা। এটা হলো আমাদের অ্যাঙ্গেলের সূত্র। সো এই গেল আমাদের আপেক্ষিক বেগের, মানে ভেক্টর বিয়োগ, অর্থাৎ ওই যে আপেক্ষিক বেগের মান। সো আপেক্ষিক বেগের যে এই দুইটা সূত্রই আছে আমাদের, এবং আর একটা সূত্র তো আমি বলছিলামই একবারে ক্লাসের সূত্র, যে ক্ষুদ্রতম কর্ণ আমাদের কী নির্দেশ করে, আমাদের ভেক্টর বিয়োগ বা আপেক্ষিক বেগটাই নির্দেশ করে। সো ওই হিসাবে যদি বলে ক্ষুদ্রতম কর্ণ বের করো, তখন তোমরা এইভাবে বের করবে। এরপর আমাদের যে সূত্রগুলি, সেগুলি হলো আমাদের বৃষ্টি ছাতার ম্যাথ। তো বৃষ্টি ছাতার বলতে অত একটা কমপ্লিকেটেড অলওয়েজ আসে না। তুমি যদি আপেক্ষিক বেগের ম্যাথগুলি ভালো করে বোঝো, তাহলে তোমার বৃষ্টি ছাতার বেগ ওইভাবে আসে না। তো তবু একটা ম্যাথ আসে অলওয়েজ, সেটা হলো ওই যে একটা গাড়ি যেতে থাকে, তো গাড়িটা এরকম ধরলাম যে 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া বৃষ্টি পড়তেছে। এখন ওই সময় একটা মানুষ বা একটা গাড়ি একটা বেগে চলতেছে। তো এই বেগে যাওয়ার সময় সে ভিজবে কি ভিজবে না, মানে তার কোন পার্টটা ভিজবে, গাড়ির পিছনের পার্ট ভিজবে নাকি সামনের কাজ ভিজবে, এরকম একটা সিনারিও থাকে। সো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে একটা জিনিস, যে আমার গাড়িটা কীভাবে পড়তেছে, তো মানে বা বৃষ্টিটা আমাদের কীভাবে পড়তেছে। তো সেই ক্ষেত্রে যদি আমি হিসাব করি, ধরলাম যে আমার এইভাবে, জিনিসটা খুবই কমন সেন্স। তো কমন সেন্স যদি আমি অ্যাপ্লাই করি, যে বৃষ্টির মানে গাড়ির বেগ এদিকে, হ্যাঁ, অ্যান্ড বৃষ্টি এভাবে পড়তেছে, এবং যত আমি বেগ বাড়াবো তত আমার বৃষ্টিটা এভাবে আসতে থাকবে। আরও বেগ বাড়ালাম, আরও এভাবে আসতে থাকবে, আরও বেগ বাড়ালাম, আরও এইভাবে আসতে থাকবে, আরও বেগ বাড়ালাম, আরও এইভাবে আসতে থাকবে, এবং একটা টাইমে এভাবে আসবে। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কমন সেন্স, যে কীভাবে আমার মানে বৃষ্টির উপরেরটা ভিজবে না নিচেটা ভিজবে, সেক্ষেত্রে বোঝা। সো তাহলে আমরা শুধু যদি আমরা এখানে মানে গাড়ির ভেজার ম্যাথটাই যদি আমরা করি, সেক্ষেত্রে আমার আসবে যে আমার বুঝতে হবে যে আমার বাতাসটা কোন সাইড থেকে আসতেছে, অ্যান্ড আমার দেখা লাগবে যে মানে এটা বাতাসের বেগ বৃষ্টির বেগের সমান হয় কিনা। যদি বাতাসের বেগ বৃষ্টির বেগের সমান হয়ে যায়, দেন আমাদের মানে বাতাসের বেগ বৃষ্টির বেগের সমান হয়, তাহলে আমার মানে বাতাসের বেগ বৃষ্টির বেগ কী বললাম, বাতাসের বেগ আর গাড়ির বেগ, এটা যদি আমাদের সমান হয়, মানে বাতাস, সেক্ষেত্রে আমার মানে বৃষ্টিটা খারাপ পড়বে। অ্যান্ড আর যদি বাতাসের বেগ বৃষ্টির বেগের চেয়ে কম হয়, হ্যাঁ, বাতাসের বেগ যদি বৃষ্টির বেগের চেয়ে কম হয়, বাতাসের বেগ বলতে আমি এখানে বুঝাতে চাইতেছি যে মানে বাতাসের বেগ তো না, মানে আমাদের যে লব্ধি বেগটা, মানে বৃষ্টির যে লব্ধি বেগ, বাতাসের জন্য তো একটা লব্ধি বেগ হয়, মানে ধরলাম যে এই হলো বাতাসের বেগ, বৃষ্টি খাড়াই পড়তেছে, এবং তার যে লব্ধি বেগটা, এই লব্ধি বেগটা যখন আমাদের গাড়ির বেগের সমান হয়, তখন আমরা খাড়া দেখতে পাই, হ্যাঁ, খাড়াভাবে পড়তেছে পুরো 90 ডিগ্রিতে, হ্যাঁ। কিন্তু যদি এইটা সমান না হয়, যদি কম হয়, তাহলে পিছনের কাজ ভিজবে,
আর যদি বেশি হয় তাহলে সামনের গাছ ভিজবে, ওইটাই বোঝানো চাইতেছে, ওইটাই এখানে বোঝানো লাগবে। সো এই হলো আমাদের বৃষ্টি ছাতার ম্যাথ। দেন আমরা আসি এখানে যদি আমরা যে সূত্রগুলি একটু মডিফাই করতে চাই তাহলে এইভাবে লেখা যায় যে ধরলাম যে আমাদের গাড়ির বেগ এভাবে যাচ্ছে, বাতাসের বেগ ধরলাম ডাব্লিউ, এবং ডাব্লিউ হবে কি আমাদের ইউ সাইন থিটা। ইউ হলো আমাদের বাতাস আর এইসার লব্ধি বেগ, এবং প্রকৃত বেগ ধরলাম আর। সো আর হবে হলো ইউ কস থিটা। ইউ যদি কস থিটা হয় সেক্ষেত্রে যদি আমার সাপেক্ষে বৃষ্টির বেগ বলি, মানে এরকম যদি হয় যে এভাবে পড়তেছে বৃষ্টি রেইনের বেগ, এটা হলো আমার বেগ, এবং যার সাপেক্ষে সে মাইনাস হয়ে যাবে। সো আমি এইখানে পড়বো, বৃষ্টি এইভাবে পড়বে, এবং সেক্ষেত্রে তাহলে লব্ধি বেগটা হবে এই সাইড থেকে, হ্যাঁ, ভি আর এ। অ্যান্ড তাহলে আমার সাপেক্ষে সো এই হলো আমাদের বৃষ্টির বেসাতার ম্যাথ। এখন আমরা আসবো ভেক্টর গুণন। সো ভেক্টর গুণনে আমাদের শুরুতে আসে ভেক্টর গুণ হলো দুই প্রকার, হলো মানে গুণন হলো বেসিক্যালি আমাদের দুই প্রকার, একটা হলো ভেক্টর গুণ, একটা হলো স্কেলার গুণ। হ্যাঁ, গুণন যদি বলি, সো গুণন আমাদের দুই প্রকার,
ভেক্টর গুণন আবার দুই প্রকার, একটা হলো ডট গুণ, আরটা হলো ক্রস গুণ। ডট গুণ বা স্কেলার গুণ আরটা হলো ডট গুণ। সো তো এখানে একটা জিনিস একটু কন্ট্রোভার্সি হতে পারে তোমাদের, যে এখানে তো ভাই বললো যে গুণ হলো দুই প্রকার, হ্যাঁ, তো স্কেলার গুণ, তাহলে এখানে ডট গুণের সাথে স্কেলার কেমনে আসলো? এখানে স্কেলার বলতে বুঝেছি শুধু স্কেলার গুণ, হ্যাঁ, আর এখানের স্কেলার গুণ বলতেছে এখানে স্কেলার ভেক্টর দুইটারই গুণ হইতেছে, এবং আলটিমেটলি এটার আসলে ভেক্টরই আসতেছে। সো অ্যান্ড তোমাদের যদি কনফিউজ হয় তাহলে এই পার্টটা আমি ব্যাদ দিতেও পারি, দরকার নেই। আসলাম আসল জিনিসে আসি, সেটা হলো ভেক্টর গুণ, আর হলো ক্রস গুণ। ক্রস গুণ শুরুতে আমরা আসি স্কেলার গুণ। স্কেলার গুণন বা ডট গুণন। সো ডট গুণনে কি হয়, আমাদের দুইটা ভেক্টর, এ ভেক্টর একটা বি ভেক্টর, এই ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যে ডট গুণ, সেটা হবে কি আমাদের এ বি কস আলফা, এ বি কস আলফা। দেন তো এই যে এই ডট গুণ, এই ডট গুণের আরও একটাভাবে প্রকাশ করা হয় এ এক্স প্লাস ভি এক্স, মানে এ ভেক্টরের উপাংশ বি ভেক্টরের উপাংশ প্লাস এ জেড বি জেড, যে কটা উপাংশ যোগ। সো হ্যাঁ, এখন যদি বি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে আমাদের ডট গুণফল কী হবে? 0। এবং এটা আমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ম্যাথে এটা ইম্পর্ট্যান্ট অনেক জিনিস। যদি বলে কোনো ভেক্টরের ডট গুণফল 0, তার মানে অবভিয়াসলি এখানে আমাদের 90 ডিগ্রি হবে অ্যাঙ্গেলটার মান। আবার যদি বলে অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি, তাহলে অবভিয়াসলি আমরা ধরবো যে ডট গুণফল 0। সো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আমাদের যদি নির্ণয় করতে বলে, তাহলে এখান থেকে আসবো। তো এখান থেকে আমরা কী বের করতে পারি? কোণ বের করতে পারি। সো কোণ যদি আমাদের বের করতে চায়, তাহলে আমরা দেখাবো যে এই দুটো ডট গুণফল আমরা ভাগ দেবো যে এ ভেক্টরের মান অ্যান্ড বি ভেক্টরের মান। তো ডট গুণফল আমরা এখানে কী বের করবো? তো অ্যাঙ্গেল যাই না, তো এইভাবে লেখা যাবে এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই, হ্যাঁ, যদি 3D হয় তাহলে এ জেড বি জেড ডিভাইডেড বাই আমাদের যে মান দুইটা। সো এভাবে আমরা কোণগুলি বের করতে পারবো। এবারে আসি আমরা ভেক্টর গুণন বা ডট গুণন। ভেক্টর গুণন ডট গুণে যদি আসি, স্কেলার গুণে আসি, ডট গুণে যদি আসি, সেক্ষেত্রে এ ভেক্টর এবং তার সাথে ভি ভেক্টরের ক্রস গুণ। তো এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আমরা যে মানটা বের করবো সেটি হলো একটা মান, সেটি কিন্তু দিক নেই। এই ডট গুণফলে কিন্তু দিক আছে। সো আর যদি আমি দিক সহ বের করতে চাই, সেক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে এরকম, যে আই ভেক্টর জে ভেক্টর কে ভেক্টর এ এক্স বি এক্স এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। সো এটাই বেসিক্যালি আমাদের ডট গুণফলের গুণ। এইখানে একটা ব্যাপার আছে, এখানে যদি আমার প্যারালাল হয়, দুটো ভেক্টর প্যারালাল, এ ভেক্টর
অ্যান্ড বি ভেক্টর কি পরস্পর প্যারালাল যদি হয়, সেক্ষেত্রে আমাদের কি আমাদের যে ডট গুণফল সেটা আমাদের মান হবে 0। ঠিক আছে। সো এখন যদি আমাদের ক্ষেত্রফল বের করতে বলে, ক্ষেত্রফল কি হবে ত্রিভুজের ক্ষেত্রে? A equal to half A vector cross B vector, সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রে কি হবে? এরিয়া, হ্যাঁ এরিয়া হবে আমার A vector cross B vector। এবং এছাড়াও যদি আমাদের কর্ণ বলে, তাহলে কর্ণদ্বয়ের আমার গুণফল হবে। অ্যান্ড এটা কি বললাম, যদি এরকম থাকে যে কর্ণদ্বয়ের গুণফল হবে আমাদের। এবং যদি আয়তন বলি, বেসিক্যালি আয়তনটাই আসে। কখন ঘনবস্তুর আয়তন 0 হবে তখন এইভাবে দেখা লাগবে A ভেক্টর ডট বি ডট ক্রস সি, এটা হলো আয়তন। এবং এরকম যে একটা সিকিউতে এর কোশ্চেন অলওয়েজ থাকে, সেটা হলো যে কখন 3টি ভেক্টর সমতলীয় হবে। 3টি ভেক্টর একতলীয় হবে। কখন একতলীয় হবে? যখন আমাদের এই যে ভি আমার 0 হবে। ভি 0 হবে যখন আমাদের এই যে ডট গুণফল এবং বাকি দুইটা ভেক্টরের যে ক্রস গুণফল, এই ক্রস গুণফলের মান যখন আমার 0 হবে, সেক্ষেত্রে সো আরও দুইটা সূত্র আছে এখানে। সে দুটো হলো দুটি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর, দুটি ভেক্টর বললাম যে এই একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এবং এই দুটো ভেক্টরে যে আমাদের লম্ব দিক এই দিকে একক ভেক্টর নির্ণয় করতে বলছে। একক ভেক্টর, তো একক ভেক্টরের মান কী হবে? একক ভেক্টরের মান হবে আমাদের প্লাস মাইনাস A ক্রস বি ডিভাইডেড বাই এটা আমাদের মান, এটা হবে। এবং যদি সমান্তরাল হয়, এখন আরেকটা জিনিস আছে, দুটো ভেক্টর যে সমান্তরাল হবে, এই সমান্তরালে হওয়ার একটা শর্ত আছে।
জিরো ভেক্টর সমান্তরাল হবে কখন? যখন আমাদের যে ক্রস গুণফল, এই ক্রস গুণফলের মান আমাদের শূন্য হবে। তো ক্রস গুণফলের মান আমাদের শূন্য হবে। এটার মান শূন্য হবে এবং আলটিমেটলি এটার অ্যান্সার কী হবে? px বাই qx, py বাই qy, pz বাই qz। সমতলীয় হবে যখন যে তিনটা ভেক্টর সমতলীয় হবে কখন? যখন আমার এই যে তাতে যে ম্যাট্রিক্স এটা আমার শূন্য হবে। সো হলো বৃষ্টি সাঁতার ম্যাথের ক্ষেত্রে আমি একটা জিনিস মিস করছি, সেটা হলো এখানে বলা হয় না। তো বৃষ্টি সাঁতার ম্যাথের ক্ষেত্রে এই যে আমাদের বাতাসের বেগ এবং প্রতিপ্রকৃত বেগ, এখানে একটা ব্যাপার আছে। যদি আমাদের এরকম হয় যে পর্যবেক্ষক, হ্যাঁ অবজারভার, পর্যবেক্ষক আর যদি বৃষ্টি হয়, তাহলে আমি কি বের করব? তাহলে আমরা বের করবো আপেক্ষিক বেগ। হ্যাঁ, আবেগ, এটা বৈব আবেগ না, আপেক্ষিক বেগ। এবং পর্যবেক্ষক প্লাস যখন বাতাস থাকবে তখন আমরা কি বের করব? তখন আমরা বের করব আপেক্ষিক বেগ। একইভাবে যদি বৃষ্টি আর যদি বাতাস থাকে, বৃষ্টি প্লাস বাতাস থাকে, তখন কি আমরা আপেক্ষিক বেগ ব্যবহার করব? তখন আমরা অ্যাকচুয়ালি বের করব কি? লব্ধি বেগ। সো এইখানে যে আমরা এটা যদি আমাদের বাতাসের বেগ হয় এবং এটা যদি আমাদের রিয়াল বেগটা হয়, সেক্ষেত্রে তাহলে আমাদের যে আলটিমেট যে বেগটা পাবো থিটা কোণে, সো থিটা কোণে সেটা কী পাবো? আর ইকুয়াল টু, আমরা তো দেখছি আর ইকুয়াল টু ইউ কস থিটা। তো আলটিমেটলি আমরা যে ইউটা পাবো, সেই ইউটার ভ্যালু কী হবে? ইউটার ভ্যালুর মান কী হবে? মান হবে হলো আর ভেক্টর আর ওয়াই ভেক্টরের মানে মানের বর্গের যোগফলের বর্গমূল। সো এটাই। অ্যান্ড নদী নৌকা গেল, তো দেন আমাদের উপাংশ আসলো। এবং এখানে আরও একটা ব্যাপার, আমাদের ডট গুণফলের ক্ষেত্রে আমাদের একটা তো বললামই যে আমাদের ডট গুণফলের ক্ষেত্রে যে শূন্য হওয়ার ব্যাপারটা, যে লম্ব থাকলে শূন্য হবে। আরও কিছু সূত্র আছে যেগুলি এখানে ইম্পর্টেন্ট, সেরকম যে যদি POQ 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ, মানে এরকম যদি হয় যে বের করলো যে এটা যদি হয় যে এরকম আসলো যে বি ভেক্টরের উপর বি ভেক্টর তো না, এ ভেক্টর বলি, এ ভেক্টরের উপর এর উপর বি এর লম্ব বিক্ষেপ, লম্ব অভিক্ষেপ মাইন্ডেড, লম্ব অভিক্ষেপ মানে হলো মান। সো সেক্ষেত্রে আমার কী হবে? এই যে ডট গুণফল যদি আমি যেটা বের করলাম, মানে যে এ ভেক্টর এবং বি ভেক্টর যে ডট গুণফল, ওটা থেকে আমি কি বাদ দেবো? ওটা থেকে যার উপর আমার লম্ব অভিক্ষেপ, ওইটা আমি বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে যে পি এর উপর কিউ এর লম্ব অভিক্ষেপ, তো পি লম্ব অভিক্ষেপটা বাদ দেবো, তাহলে আমরা পেয়ে যাবো কি? বাদ বলতে কি, মানে ভাগ দিব। তো ভাগ দিলে আমরা পাবো যে আমরা বি এর লম্ব অভিক্ষেপটা পাবো। এখন যদি বলে উপাংশ, সেম সব কিছু, খালি বলবে আমার লম্ব উপাংশ যদি বলে, সেক্ষেত্রে আমাদের কি আসবে? সেক্ষেত্রে এই যে মানটা আসবে, ধরলাম পি একক ভেক্টর অ্যান্ড কিউ কস
থিটা, মানে কিউ কস থিটা বলতে কি, মানে কিউ না তো সরি, উপাংশ আসবে, এটা তো অ্যাকচুয়ালি বি কস থিটা, বি কস থিটা। হ্যাঁ, তো এখানে আমার অ্যাকচুয়ালি এখানে দিকটাই আসবে, প্লাস আসবে বি কস থিটা। তো দিকটা অ্যাকচুয়ালি কি, দিকটা অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের এ ভেক্টর অ্যান্ড এ ভেক্টরের মান এটা দ্বারা ভাগ করলাম, অ্যান্ড এখানে থাকবে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডিভাইডেড বাই এ। সো এটাই হলো সেই ব্যাপারটা। সো আলটিমেটলি এইটাও একটা ইম্পর্টেন্ট সূত্র। যদি উপাংশ বলে তাহলে আমাদের কীরকম করে ডিল করতে হবে জিনিসগুলি, আর যদি শুধু অভিক্ষেপ বলে তাহলে আরেকভাবে ডিল করতে হবে। সো আর একটা ইম্পর্টেন্ট সূত্র আছে যেটা হলো ডট গুণফলের, সেটা হলো অ্যাকচুয়ালি আলাদা করেই লিখি কারণ এটা আসতে পারে। সেটা হলো ধরলাম যে এই হলো আমার এ, এখানে ধরলাম আর বি। সো আমার এখানে বলবে যে যে এ এর লম্ব বরাবর, এ এর লম্ব বরাবর এ এর লম্ব বরাবর বি এর উপাংশ, এ লম্ব বরাবর বি এর উপাংশ। মানে এখানে বোঝানোর চেষ্টা করতেছি যে মানে বি বলতে যে একটু এটা হলো বি। সো এ এর লম্ব বরাবর মানে এ এর লম্ব বরাবর বি এর উপাংশ। তো দ্যাটস মিন আমার বের করতে হবে এই পার্টটা, এই পার্টটা। তো এই পার্টটা আমার তাহলে উপাংশ যেহেতু বলছে তাহলে আমাদের দিকও লাগবে, ঠিক আছে। সো ধরলাম এটা দিক উপাংশ হলো আর, হ্যাঁ। সো আর ইকুয়াল কী হবে আমাদের, আর ইকুয়াল কী হবে, আমরা যদি এখানে ত্রিভুজ ভেক্টর যোগে ত্রিভুজ ভিত্তি ধরি তাহলে এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, ঠিক আছে। সো এই হলো আর ভেক্টর, এই হলো বি ভেক্টর, এই হলো এ ভেক্টর। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কী হবে, অ্যাকচুয়ালি আমাদের ভি ভেক্টরকে আমরা মাইনাস করব কি দিয়ে, হ্যাঁ, বি ভেক্টরকে আমরা মাইনাস করব আমাদের উপাংশটা দিয়ে, যে এ বরাবর বি এর উপাংশ। সিম্পল এ বরাবর বি এর উপাংশ। সো এটা দিয়ে আমাদের অ্যাকচুয়ালি এই আর এর মানটা বের হবে, বুঝছেন। এই হলো ব্যাপার। তো মোটামুটি আমাদের এইখানে সবকটা সূত্রই দেখা হয়েছে। আশা করি সবগুলি পারা যাবে। তো এটা হলো আর যে বাদ বাকি সেটা হলো ডাইভারজেন্সের সূত্র, তারপর গ্রেডিয়েন্ট আর হলো কার্ল। তো এই দুটো যদি আমরা একটু শর্টলি লিখি তাড়াতাড়ির মধ্যে, সেটা যদি গ্রেডিয়েন্ট, হ্যাঁ, গ্রেডিয়েন্টটা কী হবে, গ্রেডিয়েন্ট হবে আমাদের যে নাবলা অপারেটরের সাথে যে আমার যে ভেক্টরটা, ওই ভেক্টর এটা গুণ করব, গুণ করলে আমি একটা ভেক্টর রাশি পাবো। এটা কিন্তু আমাদের স্কেলার রাশি, হ্যাঁ। গ্রেডিয়েন্ট এবার হলো ডাইভারজেন্স আমাদের কি, ডাইভারজেন্স হলো আমাদের ডাইভ ভি, ডাইভ ভি হবে আমাদের যে আমাদের নাবলা অপারেটর, এই নাবলা অপারেটরের সাথে আমার যে ভি ভেক্টরটা এটা ডট গুণ মানে স্কেলার গুণ,
ডট গুণ ফেলে পরে আমরা কী পাবো, স্কেলার পাবো। এটা কিন্তু ডট, হ্যাঁ, আর এটা কিন্তু নর্মাল গুণ, হ্যাঁ, নর্মালি হবে ডট গুণ করার ফলে আমরা কীভাবে স্কেলার পাবো। অ্যান্ড ইফ ডাইভারজেন্স ভি, হ্যাঁ, ইফ ডাইভারজেন্স ভি আমার হলো ভি ইকুয়াল 0 যদি হয়, ডাইভারজেন্স করবে না, তাহলে আমরা কী পাবো, সলিনয়েডাল, হ্যাঁ। দেন আমরা এটা হবে হলো সলিনয়েডাল। দেন আমার আসলো কার্ল কি, কার্ল ভি, এবং এটার মাধ্যমে আমরা কী পাবো, একটা ভেক্টর রাশি পাবো। অ্যান্ড ইফ আমার কার্লের মান 0 আসে, দেন এটাকে আমরা বলবো হলো ইরোটেশনাল। ওকে, সো এই হলো আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের যে বাদ বাকি যে কটা সূত্র, তো সবগুলি একটা রিভিশন হয়ে গেল, ওভারভিউ হয়ে গেল। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।